শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ধর্ম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না। সম্প্রীতির বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস, সহিংসতা। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে খ্রিস্টান সম্প্রদায়ের সামনে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পোড়ানোর অন্যায় মেনে নেওয়া হবে না বলেও এ সময় জানিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড বাংলাদেশ। নানা বর্ণ, নানা ধর্মের মানুষের সম্মিলনে গড়ে ওঠা এক আদর্শ সমাজ। গণভবনে পবিত্র বড়দিনের উৎসব ভাগাভাগি করতেই সেই সম্মিলনের একফালি আয়োজন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনৈতিক স্বার্থে যেন কেউ ব্যবহার করতে না পারে, সচেতন হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য যে ধর্মকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা, এটা কখনোই কাম্য না এবং সেটা আমরা চাই না। কাজে ধর্মীয় সংঘাত হোক, সেটা আমরা চাই না। ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করুক, সেটাও চাই না। যার যার বিশ্বাস নিয়ে তারাই চলবে। মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আগুন দিয়ে মানুষ পোড়ানোর হুকুমদাতাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। আমি ধিক্কার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয়, হুকুমদাতা, এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের। আরেকটা কথাই বলবো, এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো, এটা তো মহাপাপ, এটা তো অন্যায়। এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি। মানবতার আদর্শ অনুসরণ করেই দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মানবতার কথা বলি, যীশু খ্রিস্ট আমাদের মানবতার কথাই শিখিয়েছেন। আবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মানবতার কথাই শিখিয়েছেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেটাই মানতেন। এখানে কোন মানুষ শোষিত বঞ্চিত থাকবে, সেটা হতে পারে না। সব মানুষের অধিকার পূর্ণ করা এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যে সমাজটা হবে অসাম্প্রদায়িক চেতনার সমাজ। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারবে। সরকার প্রধান জানান, দলমত ধর্ম নির্বিশেষে উন্নয়ন সবার জন্য। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বড়দিন উৎসব ঘিরে পাবনাসহ সারা দেশের খ্রিস্টান পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। সারা বিশ্বের খ্রিস্ট ধর্মে বিশ্বাসীরা মহাসমারোহে পালন করেন সেই যীশু খ্রিস্টের জন্মতিথি শুভ বড়দিন। এ উপলক্ষে পাবনার খ্রিস্টান পল্লী ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িগুলো এখন উৎসব মুখর। গির্জাগুলো সাজানো হচ্ছে নানা সাজে। যীশু খ্রিস্টের মুক্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জগতে শান্তি, ন্যায় প্রতিষ্ঠা হবে বলে আশা করেন ধর্মযাজক। প্রশাসনের হিসাব মতে পাবনায় ২৫টি চার্চে আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রার্থীরা আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, বিএনপি সহ সব দল নির্বাচনে না আসায় সুষ্ঠু ভোট আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ইসির। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন। ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলার ১১টি আসনের প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটের দিন কোনো রকম কারচুপি কিংবা জবরদস্তি হলে ভোট গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন আপনাদেরকে খুব সুন্দর ভোট দিতে পারবে না যদি আপনারা আপনাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার যে নিয়ম কানুনগুলো ন্যূনতম পর্যায়ে যদি প্রতিপালন না করেন, তাহলে কিন্তু নির্বাচন অনিরপেক্ষ বা ভণ্ডুল হয়ে যেতে পারে। কাজে আপনাদের তরফ থেকেও সে পরিপূর্ণ সহযোগিতা লাগবে।
এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সব দল নির্বাচনে এলে আচরণবিধি নিয়ে ভারসাম্য বজায় থাকত। তারা আসলে আরও ভালো হতো, নির্বাচনটা আরও ব্যালেন্সড হতো, ভারসাম্য হতো। সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে সব সহজেই মানে পজিটিভ রেজাল্ট পেতাম। তারা আসেন, এটা আমাদের জন্য অবশ্যই বলতে হবে যে আমরা এটা নির্বাচনের জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে এবং এই জন্য আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ওই বিষয়ে অনেক সময় দিচ্ছেন। কিন্তু সুনামগঞ্জে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়ে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত ইসি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে, দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। নওগাঁর মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেবে। ভয়ভীতি দেখানো হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আপনারা ভোটার সাধারণ যারা আছেন, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি ধামকি দেয়, আপনার সোজা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে বলবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। চলছে মিছিল, মিটিং, মত বিনিময়, সভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মাইকিং। ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে সৎ যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি বানাতে চান ভোটাররা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। খুলনা ২ আসনে নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। খুলনা ৩ আসনের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন ৭ নম্বর ওয়ার্ডে এবং জাকের পার্টির খুলনা ৩ আসনের প্রার্থী সাব্বির হোসেন খালিশপুর এলাকায় প্রচারণা চালান। চট্টগ্রাম ৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রগতিশীল পেশাজীবী পরিষদের সাথে মতবিনিময় করেন। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের প্রস্তুতিতে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণসংযোগ, পথসভা ও সমাবেশ করে চাইছেন ভোট। মাঠে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় স্বস্তিতে আছেন তিনি। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ। নেত্রকোনা ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু করছেন গণসংযোগ। নড়াইল ১ আসনে প্রচারণায় আছেন আওয়ামী লীগ প্রার্থী বি.এম. কবিরুল হক মুক্তি। নির্বাচনী মাঠে জনসংযোগ করছেন জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জেপি মঞ্জু এবং তৃণমূল বিএনপির প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া, চলছে প্রচার প্রচারণা। ৫টি আসনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পাবনা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার নির্বাচনী জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী ১ আসনে নৌকার প্রার্থী কাজী কেরামত আলী। সিরাজগঞ্জ ৫ আসনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার কুষ্টিয়ার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি জহুরুল ইসলাম। কুষ্টিয়া জেলায় মোট সংসদীয় আসন ৪টি। এর মধ্যে ৩টি আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী দিলেও কুষ্টিয়া ২ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এরই মধ্যে জেলার ৪টি আসনে জোরে সোরে প্রচার শুরু হয়েছে। তবে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে মাঠে ভোটারদের সাথে কথা বলে। কুষ্টিয়া ১ এবং ২ আসনে নির্বাচনী পরিবেশ অনেকটা স্বাভাবিক থাকলেও কুষ্টিয়া ৩ এবং ৪ আসনে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন, প্রতিপক্ষের সমর্থকদের মারধর, প্রতিপক্ষের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা। এবারে রাঙামাটির নির্বাচনী প্রচারণার খবর জানব প্রতিনিধি সত্রং চাকমার কাছে। আমি এখন রয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে এবার ৩ জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন আওয়ামী লীগ প্রার্থী দীপঙ্গ তালুকদার, তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান ও বাংলাদেশ
সাংস্কৃতিক মুক্তিযোদ্ধা প্রার্থী অমর কুমার ডে। তবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোদ্ধা ও তৃণমূল প্রার্থীর কোনো নির্বাচনী প্রচারণা চোখে না পড়লেও আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা চোখে পড়ার মতো। তিনি 10 উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। তাছাড়া রাঙামাটি 10 উপজেলায় বিভিন্ন এলাকায় এবং রাঙামাটি শহরে বিভিন্ন এলাকায় পোস্টারিং মাইকিং চলছে সমানতালে আওয়ামী লীগ প্রার্থীর। তবে অন্য দুই প্রার্থীর সেরকম নির্বাচনী প্রচারণা পোস্টারিং মাইকিং চোখে পড়ছে না। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই পর্যন্ত প্রার্থীদের কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। পাহাড়ি বাঙালি উদ্দেশিত 299 আসনে এবারে মোট ভোটার সংখ্যা রয়েছেন 4,79,317 জন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা, চলছে জমজমাট প্রচার। জেলার 6 আসনে এবার 2 জন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। রাজশাহী 1 আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 4 আসনে মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক। উৎসবমুখর ভোটের অপেক্ষায় ভোটাররা। তারা বলছেন এবার ভোটের মাঠে উন্নয়নই হবে মূল ইস্যু। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। আমের শহর রাজশাহী, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ। বঙ্গবন্ধু হাইটেক পার্কে 14,000 তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তরুণরা। শিক্ষানগরীতে তৈরি হয়েছে দ্বিতীয় বৃহত্তম নভ থিয়েটার। মেডিকেল বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতাল জেলার স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে। বিকেএসপি ও বিসিক শিল্পনগরী 2 গড়ে উঠেছে বর্তমান সরকারের আমলে। নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী যোগাযোগ খাতের উন্নয়নের সুফল পাচ্ছে রাজশাহীবাসী। রাজশাহী নওগাঁ, রাজশাহী নাটোর, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের 6 লেনের আঞ্চলিক মহাসড়ক, পুঠিয়া বাগমারা মহাসড়কে 30 কিলোমিটার সংযোগ সড়কের সাথে 2টি ফ্লাইওভার বদলে দিয়েছে জেলার চিত্র। রাজশাহী এখন দক্ষিণ এশিয়ার সবুজ ও পরিচ্ছন্ন মহানগরী। এবার ভোটের মাঠে উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। রাস্তাঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে, এই জন্য নৌকাত ভোট দেওয়া লাগবে। মানুষের যেন গ্রাসরুট লেভেলের যেন দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে। একজন জনপ্রতিনিধি হবে সবার। কৃষি খাতেও উন্নয়ন থেকে পিছিয়ে থাকেনি। বার্নই ও রানী নদীর খনন এবং পুঠিয়ার সাধরপুরে রাবার ড্যাম বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষির চিত্র। বিঘাকে 6 মণ 7 মণ করে ধান আপনার যারা পানি সেচ তো তারিখ দিতে হইতো। অল্প খরচে আমরা এই আবাদগুলো কৃষকের ঘরে নিয়ে আসতে পারি। ভূগর্ভস্থ পানির স্তর, এই স্তরটা আগে নিচে নেমে গেছিল, এটা কিন্তু এখন অনেক উপরে। জেলায় 6টি আসনের 2টিতে প্রার্থী বদলেছে আওয়ামী লীগ। আগের মতোই রাজশাহী 2 আসনটি শরিক দল ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাকে ছেড়েছে। তবে এই আসনেই ভোটের মাঠে আছেন জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবলি। এবারও রাজশাহী 1 আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। তবে ভোটের মাঠে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী 3-এ নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এই আসনেই বিএনএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। রাজশাহী 4-এ আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে নতুন। তাকে লড়তে হবে 3বারের এমপি শিল্পপতি এনামুল হকের সাথে। রাজশাহী 5-এ আবারও নৌকার হয়ে লড়াইয়ে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। রাজশাহী 6-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিপক্ষে লড়বেন সাবেক এমপি রায়হানুল হক। প্রায় সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও বিএনএম। এবারও সবগুলো আসনেই জয় আসবে বলেই আশাবাদী জেলা আওয়ামী লীগ। আপামর জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না, আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে, এমনটাই আমরা বিশ্বাস করি। ভালো ফল করার আশা জাতীয় পার্টির। জেলা জাসদও অন্তত একটিতে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজশাহীতে আমাদের অবস্থান এই জন্যই ভালো
যে এখানে 73 সালে আমাদের একজন এমপি ছিলেন। এবার জাতীয় পার্টির আসনগুলো খুব ভালো অবস্থানে আমরা আছি এবং সবচেয়ে যদি ফেয়ার ইলেকশন আমরা পাই তাহলে আমরা মনে হয় যে কিছু দেখাতে পারবো। জেলায় এবার ভোটার সংখ্যা 21,77,761 জন আর নতুন ভোটার 1,30,000। মানিক শিকদার, 21 টেলিভিশন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে 5টি রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিক নির্দেশনা এবং সহায়তার কথাও স্মরণ করেন তিনি। পরে সেনাবাহিনী প্রধান শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকদের জন্য নবনির্মিত সেনা নীড় উদ্বোধন করেন। প্রার্থীদের পোস্টার ছাপাতে ব্যস্ততা বেড়েছে ছাপাখানাগুলোতে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের ছবি ও প্রতীক সংবলিত পোস্টার টানাচ্ছেন শহর ও পাড়া মহল্লায়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যশোরে 6টি আসনে 31 জন প্রার্থী ভোট যুদ্ধে ব্যস্ত প্রচারে। সবার দরকার লিফলেট, পোস্টার, ব্যানার। ব্যস্ততা বেড়েছে তাই প্রেসপল্লী জামে মসজিদ লেন এলাকায়। দিনরাত পোস্টার ছাপাতে ব্যস্ত শ্রমিক কর্মচারীরা। নির্বাচনের অনেক পোস্টার ছাপা হচ্ছে, লোকজন আসতেছে, আমরা অর্ডার পাচ্ছি। এই নির্বাচনের পোস্টার ছাপিয়ে অনেক কাজের চাপ। আমরা সেই কাজগুলো সবাই সহযোগিতা করে কাজ উঠেছে। খুব ব্যস্ততার ভিতরে আমরা সময় পার করতেছি। ব্যবসায়ীরা বলছেন শুধু যশোরই নয়, অর্ডার আসছে আশপাশের জেলা থেকেও। মাগুরা, তারপরে নড়াইলের, যশোরের যে পোস্টারগুলো, এই যে দলীয় যে পোস্টারগুলো এগুলো হচ্ছে ছাপার মধ্যে দিয়ে আমরাও মনে করছেন যে তারাও ব্যস্ততা করতেছে, আমরাও এরকম ব্যস্ততা কারে দেব। ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় লাভ হয় না তেমন। তবে নির্বাচনের বাড়তি কাজে কিছুটা হলেও লাভের আশা তাদের। নির্বাচনী কাজ যেরকম হয় মোটামুটি কাজকর্ম আসতেছে, একের পর এক অর্ডার আসছে, করার চেষ্টা করতেছি। আর যদি এমপি নির্বাচন সব যদি হতো আর একটু বেশি ভালো হতো। আমরা অনেক দিন বসে দিন কাটাচ্ছি, অলস সময় কাটাইছি। যশোরে ছোট বড় মিলিয়ে প্রায় 96টি ছাপাখানা রয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের প্রকোপ। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। নাটোরে আবারও শীতের প্রকোপ বাড়ছে। সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে। হিমেল হাওয়া ও কুয়াশার কারণে দিনমজুররা পড়েছেন বিপাকে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোপালগঞ্জ। শ্রমজীবীদের বেড়েছে দুর্ভোগ। শীতল বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও চাদর ও মাস্ক ব্যবহার করছেন। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গাইবান্ধায় খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা কাজে নামতে পারছে না। খড়কুটোর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশায় পৃথক দুর্ঘটনায় বরিশাল ও যশোরে 4 জন নিহত ও 7 জন আহত হয়েছে। বরিশালের উজিরপুরে নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক ও সহযোগী নিহত হয়। এ সময় আহত হয় 7 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় ঘন কুয়াশার মধ্যে বাসের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে যশোর সদরের চূড়ামনকাঠিতে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে। সকালে তীব্র কুয়াশার মধ্যে রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার কমলগঞ্জের পাহাড়ি অঞ্চল টিলাগাঁও ইকো রিসোর্টে প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমানের সভাপতিত্বে আনন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডাক্তার সত্যকাম চক্রবর্তী, লন্ডন প্রবাসী সেলিম আহমেদ, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। অনুষ্ঠানে স্মৃতি পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মধুমতি ব্যাংকের বরিশাল শাখার উদ্বোধন করা হয়েছে। বরিশালের নগরীর সদরে ব্যাংকের 50তম শাখা উদ্বোধন করেন
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের পরিচালক এ মান্নান খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর কবির সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে চট্টগ্রাম সংবাদ। সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং সড়কে শৃঙ্খলা আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক রবিউল মাওলা। বক্তব্যে শ্রমিক কল্যাণের সার্ভিস চার্জ আদায়ে সহযোগিতা প্রদান এবং আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানানো হয়। শ্রমিকদের স্বার্থ রক্ষায় দাবিগুলো মেনে নেয়ার আহ্বানও জানান তারা। জায়গা দখল, হেডম্যান প্রতিবেদন দিয়ে একজনের জায়গায় অপরকে বিক্রি করে বিভিন্নভাবে হয়রানি বন্ধ এবং হেডম্যানের শাস্তি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ম্রো পরিবার। লামার লুলাইং বাজারে ক্ষতিগ্রস্ত ম্রো পরিবারের সদস্যরা মানববন্ধন করে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৩০২ নম্বর লুলাইং মৌজার হেডম্যান মৌজার আবাদি দখল করে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। এছাড়া তাদের ফসলি জমি দখল ও তাদের বাগানে থাকা বড় বড় গাছ কেটেও বিক্রি করে দিয়েছে। এমনকি সরকারি রেকর্ড করা জায়গাও দখলে নেয়ার অভিযোগ করেন তারা। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়। এ সময় তারা তদন্ত করে এই হেডম্যানকে অপসারণের দাবি জানান। শেষ করছি ২১ দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্প্রতি বাংলাদেশে থাকবে না সন্ত্রাস সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়। আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে, শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। মিছিল মিটিংয়ে দেশজুড়ে নির্বাচনী আমেজ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষায় প্রার্থীরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।